মা ইলিশ সহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার সহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। সকালে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলা পুলিশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকির আহমেদ জানান, গত ১৬ অক্টোবর আটককৃত ভারতীয় জেলেদের দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও ৬৪ ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচলে উপযোগী করে আগামী ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ পর্যন্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে থাকবে। এদিকে ভারতের জেলে হেফাজতে থাকা বাংলাদেশের ৯০ জন জেলে দীর্ঘদিন আটক রয়েছে। এই বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশি জেলেদেরকেও একই সময় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু বিপ্লবের পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি, বরং একটি অযৌক্তিক অবৈধ কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে ২০২৪-২৫ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক এবং কর্মকর্তাদের ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ১% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত হয়। মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে আজ সকাল ৯টা ৫০ পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেওয়ায় সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। প্রশাসন ভবনের ভেতরে রয়েছেন কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ২ জন উপাচার্য। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইনজীবীরা জানান, আদালতে রাষ্ট্রপক্ষ চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের ১১ জন আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। আদালত শুনানি শেষে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। এ সময় চিন্ময় দাসকে আদালতে নেওয়া হয়নি। তারপরও সকাল থেকে আদালতের সব গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ আসামি চিন্ময় দাসের পক্ষে জামিনের শুনানি করেন। আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় আদালত তার আবেদন নামঞ্জুর করেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মিথ্যা মামলায় যারা কারাগারে আছেন তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দাবি করে বলেন, মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভালো কাজ হবে। অনেকে এখনও ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা মাতার ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন তিনি। দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। গত বছরের তুলনায় ১৮,৩৩,৩১২ জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। ২০২৩ সালের তুলনায় ২০২৪-এ ভোটার বেড়েছে ১.৫%। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি আর নারী ভোটার ৬,৩ লাখ। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১,৮৫,০০০ আর নারী ভোটার ৬,৪৭,০০০।
ব্রিফিংয়ে জানানো হয় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং ২০২৫ সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়। আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 78,000 নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলা হাইকোর্টে দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রায় কার্যকরের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করেন সিনহার পরিবার। এ সময় দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 31 জানুয়ারি 2022 সালে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ এবং লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এছাড়াও 6 জনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দিয়েছিল আদালত। 2020 সালের 31 জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আইনি প্রক্রিয়াগুলো শেষ করে যেন দ্রুত এক্সিকিউশন হয়, মূলত সেই জন্যই আমরা এসেছি। আর আমরা আসলে অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে দেখা করেছি, তো স্যার আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন। ফের সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। এরই মধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় সূর্যের দেখা মেলেনি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় 2 সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতে বিপাকে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোর সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত বছর থেকে 2 গুণের বেশি শীত। গরমের কাপড় চোপড় গাছ দিয়েও কাজ হচ্ছে না। এবছর যত টেম্পারেচার নিচে নেমে এসেছে, গত কয়েক বছরে এরকম টেম্পারেচার আমি দেখিনি। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা, ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষ। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। কাজকাম করতে পারতেছি না, আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। কর্ম করতে হবে, তাই এত ভোরে এত ঠান্ডায় বেরোনো। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসের মধ্যে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপরাধে আটক ৩১ ভারতীয় জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে ৬৪ জন জেলে। দু একদিনের মধ্যে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। একই সময় দীর্ঘদিন ভারতের জেলে থাকা বাংলাদেশের ৯০ বাংলাদেশি জেলেদের হস্তান্তর করবে ভারতীয় কর্তৃপক্ষ। সকালে পটুয়াখালী জেলা কারাগার মুক্তি পান ৩১ জেলে। এরা সবাই কোস্ট গার্ডের হেফাজতে থাকবে। কোস্ট গার্ড জানিয়েছে, গত ১৬ অক্টোবর দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। আর সকালে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে ৬৪ জেলে। আগামী দু একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। তাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে এই অনুযায়ী ছাড়া হচ্ছে। তাদের বিরুদ্ধে যে মামলা ছিল এটা সরকারি নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মামলা প্রত্যাহারিত হয়েছে আদালত কর্তৃক, ঠিক আছে, বিজ্ঞ আদালত কর্তৃক। এবং তাদেরকে আজকে কোস্টগার্ডের কাছে এবং কোস্টগার্ডের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবং বিনিময়ে আমাদের যারা, আমি সংখ্যাটা এক্সাক্ট বলতে পারছি না, যারা ভারতীয় জেলে আটকে আছে আমাদের জেলে ভাইয়েরা, তাদেরকেও মুক্তি প্রদান করা হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই অগাস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত ১৫.৫ বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে। সিলেটে বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে এসব কথা বলেন তিনি। আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি ১৫.৫ বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে? রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের ৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত রবিবার মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহিন। ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে ৩ ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজস্ব আয় বাড়াতে বছরের শুরুতেই ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। নতুন বছরে ব্যাংকিং খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফেরার আশাবাদ জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এখন কোনো রেস্টুরেন্টে কেউ ১০০ টাকার খাবার খেলে পরিশোধ করতে হয় ১০৫ থেকে ১৬০ টাকা। এই ৫-৭ টাকা সরকারের কোষাগারে ভ্যাট হিসেবে জমা হয়। এই ভ্যাট বাড়ছে নতুন বছরে। এখন থেকে ১০০ টাকার খাবার খেলে গুনতে হবে ১১৫ টাকা। একইভাবে বাড়ছে পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, টিস্যু পেপার সহ বেশ কিছু পণ্যের ভ্যাট। এছাড়া বাড়তে পারে বিমান ভাড়াও। অভ্যন্তরীণ থেকে শুরু করে সার্কভুক্ত সহ ইউরোপ, আমেরিকা ভ্রমণে শুল্ক বাড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটা বোধ আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার বোধ আসছে না। তাহলে কি ভ্যাট বাড়ছে আইএমএফ এর পরামর্শেই?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না, তাই চিন্তাভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না, আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির মতো খাতে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। কথা বলবো, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমরা যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরো বেশি। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল আহসান, NTV নিউজ, ঢাকা। দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এর সাথে সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। আর পতিত আওয়ামী লীগ আমলে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে অক্টোবরে মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। 43তম BCS এর সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 227 জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 227 জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এর সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত 30 ডিসেম্বর 1896 জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় 40 জনের অনুপস্থিত ও 227 জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত যেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPGর দাম অপরিবর্তিত রেখে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বিকেলে সংস্থাটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে LPGর দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত LPGর দাম 1455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটোগ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি 2025-এর সৌদি CP অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি LPG ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সদ্য বিদায়ী 2024 সালে 4 দফায় LPG ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল এবং 7 দফা দাম বাড়ানো হয়েছিল। একদিকে মূল্য কমেছে, অন্যদিকে ডলার এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে। দুইটা মিলিয়ে দর কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যেটি ছিল গত মাসে 1455 টাকা, এটি এই মাসেও 1455 টাকা অপরিবর্তিত থাকছে, যেটি 12 কেজির সিলিন্ডারে। যেখানে কোম্পানি বিক্রি করবে 1360 টাকায়, পাইকারি বিক্রি হবে 1410 টাকায় এবং খুচরা বিক্রি হবে 1455 টাকায়।